অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন। দপ্তর পেলে নতুন উপদেষ্টারাও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের ফোনালাপ। বগুড়ায় শিক্ষক হত্যায় হাসিনা সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা ৬৫০। জাতিসংঘের বিবৃতি, আহতদের সুচিকিৎসায় ২৪ ঘন্টার আলটিমেটাম হাসনাতের। বগুড়া আওয়ামী লীগ নেতা রাগিবুল আহসানের সম্পদের পাহাড়, আওয়ামী ক্ষমতার জাদুতে ১০ বছরে সম্পদ বেড়েছে ৩০ গুণ। এবং চিকিৎসা মৌমিতা হত্যায় উত্তাল ভারত, আজও দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। বিচার দাবিতে রাজপথে মমতা, পাল্টা বিক্ষোভ বিজেপির। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। অন্তর্বর্তী সরকারের শপথ নেয়া নতুন ৪ উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার। নতুন ৪ উপদেষ্টা শপথ নেয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুক্রবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার নতুন ৪ উপদেষ্টা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের উপদেষ্টাদের মধ্যে সালেহুদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিকে অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি এখন পানি সম্পদ মন্ত্রণালয়ও সামলাবেন। মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। এ সময় তিনি ডক্টর ইউনূসকে নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, এটি দ্বিতীয় বিপ্লব এবং এই সরকার ছাত্র জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। সে সময় নতুন সরকারকে শুভ কামনা জানান মোদি এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন। বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এ সময় নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফোনালাপের বিষয় নিয়ে একটি পোস্ট দেন মোদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় এক শিক্ষক নিহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ বগুড়া জেলা আওয়ামী লীগের ১০১ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাদীর আইনজীবী বলছেন, গণহত্যায় হুকুম দেওয়ার দায়ে হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বগুড়ায় নিহত হন কাহালু মুরুইল পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক ও জেলা শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন। ঘটনার প্রায় ১১ দিন পর নিহতের বাবা সেকান্দার আলী শুক্রবার বগুড়া সদর থানায় ১০১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩৫০ জনের নামে হত্যা মামলা করেন, যেখানে হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও। তাদের হুকুমে গোটা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এইসব কোটা বিরোধী যা আন্দোলন করছিলেন ছাত্র জনতা, তাদের উপরে যে নির্মমভাবে নির্যাতন করেছে, শত শত মানুষকে, ছাত্রছাত্রী জনতাকে খুন করেছে। মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রাগেবুল আহসান রিপুকে। এছাড়া ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র, বগুড়া পৌরসভার ৮ কাউন্সিলর, ১০ জন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ ১০১ জন এজাহারনামী আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট দুপুর ৩টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা আইএফআইসি ব্যাংকের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেলিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল আহসান আয়না ঘরের কারিগর সহ শেখ হাসিনা সরকারের হয়ে গুম, খুন সহ একাধিক অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এম এ আজিমের প্রতিবেদন। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ সময় ১০ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত উভয় পক্ষের কথা শুনে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবীরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘর তৈরি সহ গুম, খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউল। নিউ মার্কেট মামলার হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এর আগে ১৬ জুলাই নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন নিহতের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ৩২ শিশু সহ ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির ১০ পৃষ্ঠার এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ নিহত হয়েছে ৬৫০ জন, যার মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্ট মারা গেছেন ২৫০ জন। ১০ পাতার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে।
বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তুর্ক। এর মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। 24 ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন সময় এসেছে উপদেষ্টাদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছাত্রদের নিয়ে নতুন কোনো দল গঠনের ব্যাপারে তারা কোনো আলোচনা করেননি। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। সপ্তাহের প্রথম দিনে রাজধানীতে মাছ মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সবজির দাম কিছুটা বাড়তি। আরো জানাতে এই মুহূর্তে হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত। রাহাত, নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম কেমন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছে হাতিরপুল বাজারে এবং এখানে এসে আমরা যেটি দেখেছি যে কাঁচা বাজারের যে সবজিগুলোর দামগুলো সেগুলো কিছুটা বাড়তির দিকে, কিন্তু মশলা বা অন্যান্য যে জাতীয় দামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি আমি বলতে যাই তাহলে পেঁয়াজের দামটি আগে যেমন ছিল ঠিক কাছাকাছি তেমন রয়েছে। অর্থাৎ যে আমদানিকৃত পেঁয়াজগুলো সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে এবং দেশি যে পেঁয়াজগুলো সেগুলো মূলত 120 টাকা কেজিতে এবং আমদানিকৃত যে পেঁয়াজগুলো সেগুলো 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে রসুন যেটি ছিল গত সপ্তাহে 220 টাকা, এই সপ্তাহেও সেটি 220 টাকা কেজি রয়ে গিয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে রসুন এবং আদা বা এই যে মশলা জাতীয় যেগুলো সেগুলো মোটামুটি একই দাম রয়ে গিয়েছে। অন্যদিকে শাকসবজির ক্ষেত্রে যখন আমরা জিজ্ঞেস করেছি তখন আমরা যেটি দেখেছি যে লাল শাক 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে কলমি শাক যেটি রয়েছে সেটি 10 টাকা থেকে 15 টাকা এবং পুঁই শাক 25 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে কচু যেটি রয়েছে সেটির ক্ষেত্রে লাল কচু সেটি 80 টাকা এবং সাদা যেটি রয়েছে সেটি 50 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে শাকসবজির বাজারের পর আমরা যদি গরু বা মাংস বা মাছের দিকে যদি চলে যাই সেখানে আমরা দেখেছি যে দাম কমার মাঝে দেশি যে মুরগি রয়েছে সেটির দাম কিছুটা কমেছে। যেখানে আগে 750 টাকা ছিল সেটি কিন্তু এখনও 500 টাকায় নেমে এসেছে এবং গরু যেটি 800 টাকা ছিল সেটি এখন 750 টাকায় নেমে এসেছে। অন্যদিকে খাসির মাংস আগেও ছিল 1100 টাকা এবং সেটি এখনও 1100 টাকাতেই বিক্রি হচ্ছে। এছাড়া মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য যে মাছগুলো চাষের যে মাছগুলো সাধারণত থেকে থাকে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিন্তু ইলিশের দামটি অনেকটাই কমে গিয়েছে। যেটি আগে 2000 বা 2200 টাকায় বিক্রি হতো সেটি এখন 1700 টাকায় বিক্রি হচ্ছে এবং যেটি আগে 1700 টাকায় বিক্রি হতো সেটি এখন মোটামুটি 1500 বা 1200 এরকম টাকায় নেমে এসেছে। অর্থাৎ ইলিশের দামটি কিছুটা কমেছে। এর বাইরে বাজারের অন্যান্য যে দামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বলছেন যে ডিমের দাম কিছুটা বাড়তির দিকে বা সবজির দাম কিছুটা বাড়তির দিকে। তো পুরো বাজার অবস্থা যেটি দেখেছি সেটির ক্ষেত্রে মনে হচ্ছে যে বাজারটা হয়তো বা কিছুটা বাড়তির দিকে, শাকসবজির যে বাজারটি এবং মাংসের দাম আগের মতোই রয়েছে স্থিতিশীল এবং মাছের দামটি অনেকটা স্থিতিশীল, সাথে মশলার বিষয়টি। তো হাতিরপুল বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ।
আপনাকে ধন্যবাদ। হাতিরপুল বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত। স্বৈরাচার হাসিনা সরকারের মদদে 10 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সদ্য সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু। এই সাংসদের অস্থাবর সম্পদ বেড়েছে 31 গুণ। অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার স্ত্রী জোবাইদা আহসান সহ আত্মীয়রাও। সরকার পতনের সাথে সাথেই গা ঢাকা দিয়েছেন তারা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বেরিয়ে আসছে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সদ্য সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর কুকীর্তির পরিসংখ্যান। দুর্নীতি আর দখলের টাকায় ফুলে ফেপে মহিরু হয়েছেন আত্মীয় স্বজনরাও। ছিলেন কৃষি পণ্যের ব্যবসায়ী, অথচ গেল 10 বছরে রিপু বানিয়েছেন প্রাসাদ সম 9 তলা বাড়ি, কিনেছেন কোটি টাকার গাড়িও। নির্বাচনী হলফনামা অনুযায়ী 10 বছরে শুধুমাত্র তার অস্থাবর সম্পত্তি বেড়েছে 31 গুণেরও বেশি। শুধু নিজেই নয়, নিজের পাশাপাশি কোটিপতি বানিয়েছেন স্ত্রী জোবাইদা আহসান জবাকেও, গড়ে দিয়েছেন 20 ভরিরও বেশি স্বর্ণালঙ্কার। এর বাইরে নামে বেনামে এই নেতা ও তার স্বজনদের রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। অনুসন্ধানে জানা যায় সাবেক সংসদ সদস্য রিপুর এই অবৈধ সম্পদের পিছনে রয়েছে চরম ক্ষমতার অপব্যবহার। হাটের ইজারা থেকে টেন্ডার বাণিজ্য, নিয়োগ থেকে পদ বাণিজ্য, পুরো জেলার সবখানেই ছিল রিপুর আধিপত্য। আইন প্রণেতার ছেলে, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান, তার ছেলে আইন ভঙ্গ করে দাগি আসামের চিন্তা করে আছে। হাট বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, কোন দুর্নীতির সাথে এরা জড়িত ছিল না বললে তো শেষ হবে না। স্বৈরাচার পতনের পরপরই রিপুর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রমাণ করে কতটা জনরোষ জমেছিল তার বিরুদ্ধে। নিজের দলীয় নেতাকর্মীরাও অতিষ্ঠ ছিল তার দুর্ব্যবহার ও অত্যাচারে। সেদিনের পর থেকেই তার প্রাসাদ সম বাড়িতে ঝুলছে তালা, গা ঢাকা দিয়েছেন পরিবার সহ। ইতিমধ্যে ডিঅ্যাক্টিভেট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিও। যোগ সাজসে যেভাবে দুর্নীতি লুটপাট করেছে, এদের নৈতিক মনোবল থাকার কথা না। ওরা থেকে যেন এই দুর্নীতিগুলো প্রমাণ সাপেক্ষে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। দুদক বলছে ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে পার পাওয়া যাবে না। ইতিমধ্যেই দুর্নীতির দায়ে বগুড়ার বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নামে মামলা করেছে সংস্থাটি। সম্প্রতি দুদক সারা দেশেই দুর্নীতির বিষয়ে তারা সজাগ এবং তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তথ্য উপাত্তের ভিত্তিতে দুদক কোনো দুর্নীতিবাজ বা অর্থ আত্মসাৎকারী বা ক্ষমতার অপব্যবহারকারী বা অবৈধ সম্পদ গঠনকারী পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবে। গুম, খুন কিংবা নির্যাতনের ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও স্বৈরাচারী সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির ভয়াবহ চিত্র। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।